আসসালামু আলাইকুম, স্বাগত। সব অনেক ভালো আছেন। 10-11 হাজার টাকা বাজেট রেঞ্জে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সহ 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের পাশাপাশি সুপার ফাস্ট UMCP 5 টাইপের স্টোরেজ দিয়ে অফিসিয়ালি দেশের মার্কেটে সিম্ফনি নিয়ে আসলো তাদের নতুন ফোন সিম্ফনি Innova30, অর্থাৎ এই মোবাইলটা মোটামুটি বেশ স্টাইলিশ আউটলুকে আসা, মানে মাল্টি কালার চেঞ্জিং লুক দিয়ে আসা এই ফোনটি আমাদের কাছে অনেকদিন ধরেই রয়েছে। সো আজকের এই ফোনটি ওভারঅল আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল, অর্থাৎ ভালো দিক খারাপ দিক সহ এই ফোনটা আপনাদের জন্য কেনা উচিত হবে কিনা, তার সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, 18 ওয়াটের চার্জার, সিম ট্রে ইজেক্টর, ইয়ারফোন, সফট প্লাস্টিক ব্যাক কভার, USB Type-C চার্জিং কেবল এবং সিম্ফনি Innova30 মোবাইলটি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে একটু আগে যেটা আমরা বললাম যে ফোনটা বেশ মাল্টি কালারের মতো বলতে পারেন। আপনি যদি আউটডোরে নিয়ে রোদের ভিতরে একটু স্লাইড করেন এদিক সেদিক বা টেন্ট করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো কালার এখানে দেখাচ্ছে। তবে মোবাইলটার বডি এবং ফ্রেম পলিকার্বনেটের তৈরি এবং রিয়ার প্যানেলে ক্যামেরা হাউজে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরাটা হলো 108 মেগাপিক্সেল। এছাড়াও 6.56 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটার থিকনেস হলো 8.5 মিলিমিটার এবং ওয়েট হলো 188 গ্রাম। সো ওভারঅল এই স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি ওয়েট ডিস্ট্রিবিউশনটাও ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি আমার কাছে থাকে এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো মিরর হোয়াইট। এই মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। সেই সাথে মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 61টি সেন্সরস রয়েছে। এই মোবাইলটা হলো 4G সাপোর্টেড ফোন এবং তার পাশাপাশি এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল Android 13 ভার্সন। সেই সাথে ফোনটা যদি আমি UI এক্সপিরিয়েন্সের কথা বলি, আমরা খুব বেশি একটা আননেসেসারি অ্যাপস এই ফোনে দেখিনি, দুই একটা রয়েছে, সেগুলো চাইলে আপনারা ডিলিট করে দিতে পারবেন। তার পাশাপাশি আমরা বেশ কমফোর্টেবল ভাবে ফোনটা ইউজ করতে পেরেছি। আমি যদি 10-11 বা 12 হাজার টাকা ফোন হিসেবে এই ফোনটার UI এক্সপিরিয়েন্সের কথা বলি, আমাদের কাছে একদম দুর্দান্ত লেভেলে লেগেছে এবং অনেকগুলো অ্যাপসও আমরা কমফোর্টেবল ভাবে ব্যাকগ্রাউন্ডে রান করে ইজিলি সব করে এই ফোনে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটার ডিসপ্লেটা হলো 6.56 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং আরো রয়েছে এটাতে 90Hz রিফ্রেশের, এবং ডিসপ্লে রেজুলেশন হলো 1612x720 পিক্সেল। এবং এই মোবাইলটি যখন আমরা আউটডোর ইউজ করতে গেছি কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম পেয়েছি বলে আমার মনে হচ্ছে, স্পেশালি যখন আমরা দুপুরবেলা এই ফোনটা আউটডোর ইউজ করেছি তখন কিছুটা আলো কম লেগেছে। তার পাশাপাশি মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ফোনটার ডিসপ্লে থেকে লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা কিছুটা পেয়েছি। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে হলো পাঁচশো সেলফি ক্যামেরা। এই মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ব্যান্ড L3S সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটা হলো AI লেন্স। এবং এই ফোনে থাকা ক্যামেরা দিয়ে ছবি তোলা পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি ভালো আলো পেলে বেশ ভালোই ছবি ক্যাপচার করতেছিল। আমরা ছবির ডিটেলসও বলবো যে মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল। তবে কিছু ক্ষেত্রে আমাদের কাছে আবার একটু কম স্যাচুরেটেড মনে হয়েছে, মানে কালার অ্যাকুরেসির কিছুটা ঘাটতি পেয়েছে বলে মনে হয়েছে যদি আমরা একটু কম আলোতে ছবি তুলে থাকি তখন। তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ বলেন, এজ ডিটেকশন বলেন, মোটামুটি ভালোভাবেই কভার করতে পারছিল। সে সাথে এই ক্যামেরা দিয়ে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স আমার কাছে এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতো অ্যাজ ইউজুয়ালি লেগেছে। দেন এই মোবাইলটা যদি আমি সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে চাই, প্রপার লাইট কন্ডিশনে আমরা ছবি তুলেছি, আমাদের কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন, ডাইনামিক রেঞ্জ ভালোভাবে ধরে রাখতে পারছিল, তবে কালার ডিটেলসের আমরা বেশ ঘাটতি পেয়েছি। এছাড়া বাজেট বিবেচনা যদি আমি চিন্তা করি ওভারঅল ঠিকঠাক আছে। সে সাথে এই মোবাইলটিতে ক্যামেরা টু API প্রপার সাপোর্ট নেই, সো আপনার চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন না। দেন এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে একদম ঠিকঠাক লেগেছে, যথেষ্ট ক্লিয়ার সাউন্ডও পেয়েছি। তবে 100% ভলিউমে সাউন্ড শুনতে গেলে এই মোবাইলের স্পিকার থেকে কিছুটা ডিস্টরশনে দেখা পায়। সো আমি আপনাদেরকে বলবো 70 থেকে 80% ভলিউমে এই ফোনটার স্পিকার থেকে সাউন্ড শুনবেন, তাহলে বেশি ভালো লাগবে। দেন এই ফোনটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 18 ওয়াটের চার্জার, এবং 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটা আমরা ওভারঅল হালকা পাতলা বেসিক ইউজ করে একদিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে যখন আমরা এই ফোনটা এক্সট্রিম ইউজ করেছি, টানা ইন্টারনেটের মাধ্যমে গেম টাইম খেলেছি, ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 5 ঘন্টার মতো। এই মোবাইলটি রয়েছিল ইউনিসকের T616 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার, এবং জিপি হিসাবে এই মোবাইলটি রয়েছিল মালি G57। এই ফোনটার আন্তত স্কোর পেয়েছি আমরা 2,96,805। তার
পাশাপাশি মোবাইলটার বেঞ্চমার্ক স্কোরের রেজাল্ট এবং স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটাতে আমরা পাবজি গেমসটা খেলেছি, মোটামুটি বেশ ভালো পারফরমেন্সই পেয়েছি যখন আমরা লো গ্রাফিক সেটিংয়ে খেলেছি। খুব একটা হিটিংয়েরও আমরা দেখা পাইনি, লং টাইম গেম প্লেতে কিছুটা ল্যাগ করে, যেটা অবশ্য খুবই স্বাভাবিক এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে। তবে এই ফোনটাতে UMCP5 ক্যাটাগরি স্টোরেজ থাকার কারণে মোটামুটি একটু অপটিমাইজেশনটা বেশ ভালো ছিল। দ্যাটস ওয়াই পাবজি গেমসটা আমাদের কাছে অনেকই ভালো লেগেছে। যদি আমি এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের সাথে এই ফোনের কম্পেয়ার করে বলি তখন দেন এই ফোনটা দিয়ে আমরা H1 গেমসটা খেলেছি। H1 গেমিং পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক আছে, কালার অ্যাকুরেসি আই থিঙ্ক ওকে লেভেলের ছিল। এই বাজেট বিবেচনা ফোন তো খুবই স্বাভাবিক যে অনেক বেশি কালার প্রোভাইড করবে না, সো এই ফোনটা অ্যাজ ইউজুয়াল তেমনই লেগেছে, খারাপ লাগেনি আমি বলবো। তার পাশাপাশি ফোনটাতে আমরা ফুটবল খেলেছি, কমফোর্টেবল ভাবে প্লে করেছি, ল্যাগিং টাইমের দেখা পাইনি। আপনারাও যদি ফুটবল গেমস খেলে থাকেন এই ফোনে আপনাদের ভালো লাগবে। দেন এই ফোনটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটা দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, আরেকটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UMCP5 ক্যাটাগরি স্টোরেজ, যেটা নর্মাল যে আমরা UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ দেখি তার থেকেও কিন্তু বেটার এই ফোনটার স্টোরেজ। 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 11,699 টাকা, আর 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 12,699 টাকা। এবার চলো আমরা জেনে নিই এই ফোনটার কি কি ল্যাকিংসের দেখা পেয়েছি আমরা, তার পাশাপাশি এই ফোনটার কি কি স্ট্রং সাইড রয়েছে। প্রথম জন্য আমরা জেনে নিই এই ফোনটার কি কি ল্যাকিংস আমরা পেয়েছি। এই মোবাইলটার মেইনলি আমার কাছে একটা ল্যাকিংস পেয়েছি বলে মনে হচ্ছে, সেটা হলো আউটডোর ইউজ করতে যে এই ফোনটা কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম পেয়েছি। এছাড়া বাজেট বিবেচনা যদি আমি চিন্তা করি এই ফোনের আর তেমন কোনো একটা ল্যাকিংস পাইনি। তবে সিম্ফনির উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে, সিম্ফনি কিন্তু বেশ কিছু ইমপ্রুভমেন্ট এনেছে, যেমন তারা ক্যামেরা ইমপ্রুভমেন্ট এনেছে, ব্যাক প্যানেল ডিজাইন, অনেক কিছুতেই তারা যথেষ্ট ইমপ্রুভমেন্ট এনেছে। যদি তারা ডিসপ্লে প্যানেল এবং ইউআইটা ইমপ্রুভ করতে পারে, আই থিঙ্ক বাংলাদেশে অন্যান্য যে কোনো কোম্পানি থেকে সিম্ফনি অনেকটা এগিয়ে থাকবে, ইনফ্যাক্ট নাম্বার 1-ও চলে যেতে পারে। এনিওয়েজ এবার চলো আমরা জানি এই ফোনটাকে কি ভালো দিকে আমরা পেয়েছি। এই ফোনটার ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার স্টোরেজ টাইপ UMCP5 ক্যাটাগরি স্টোরেজ, যেটা নর্মাল UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ থেকে ভালো। এটা আমরা ভিডিওর মধ্যে এর আগেও বলেছি। এই স্টোরেজ থাকার কারণে আমরা মোটামুটি এই প্রসেসর থেকে একটা অপটিমাইজডলি স্ট্রং এবং একটু স্পিডি পারফরমেন্স পেয়েছি। দ্যাটস ওয়াই গেল যে আমরা যখন অনেক হেভি ইউজ করেছি খুব একটা ল্যাগিং ইস্যুস পাইনি, মানে খুব একটা কি কোনো ল্যাগিং ইস্যুসই পাইনি, একদম বাটার স্মুথ লেগেছে, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তার পাশাপাশি গেমিং পারফরমেন্সও মোটামুটি গ্রাফিক সেটিং এ খেলে কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর 18 ওয়াটের চার্জার দেওয়ার কারণে দেখা গেল যে আমরা মোটামুটি দ্রুত আবার ফোন চার্জও দিতে পারতেছি। সো এই বিষয়গুলো এই ফোনের ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। আর একটা হলো ডে লাইট কন্ডিশনে যদি আপনি ছবি তুলেন এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আপনাদের কাছে ওকে লেভেলেরই লাগবে। দেন এই ফোনটা যদি আমি সব কথা শেষ কথা বলি, কাদের জন্য কেনা উচিত হবে? যাদের একটু চার্জ ব্যাকআপ প্রয়োজন, প্রচুর ফোনে কথা বলেন, ডিসপ্লেতে প্রচুর মিডিয়া কনজিউম করেন এবং হালকা পাতলা গেম খেলেন, 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোন প্রয়োজন, তাদের জন্য আমি মনে করি Symphony Innova30 এই মোবাইলটা রাইট নাও অফিসিয়ালি ওয়ান অফ দ্য গুড চয়েস। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং এই মোবাইলটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।